হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে স্বাগতম। এটা আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাস। তো আমি এক্সপেক্ট করতেছি যে এই ক্লাসটা করার আগে আগের যেই 3টা ক্লাস ছিল ওগুলো তোমরা খুব ভালো করে আসছো। তো আমরা আগের 3টা ক্লাসে ম্যাট্রিক্স এই পার্টটুকু কভার করে ফেলছি, মোটামুটি যতটুকু দরকার। আজকে থেকে আমরা নির্ণায়ক এইটা শুরু করব। ম্যাট্রিক্স তো একদম সহজ ছিল, নির্ণায়কও সহজ, ভয় পাওয়ার কিছু নেই। নির্ণায়কও সহজ, ভয় পাওয়ার কিছু নেই। তো ম্যাট্রিক্সটা বুঝে থাকলে আমরা এখন নির্ণায়কটা শুরু করতেছি। তো কারো যদি ঘাটতি থেকে থাকে, আগের 3টা ক্লাস কিন্তু ভালো করে আসতে হবে। হ্যাঁ, ওখানকার যে অঙ্কগুলো দিয়েছিলাম প্র্যাকটিস, ওগুলো কি করছিলাম? করা উচিত কিন্তু। স্লাইডের অঙ্কগুলো করলে পরে আর বই করা লাগবে না, কারণ বইয়ের অলমোস্ট সব কিছুই আমি স্লাইডে তুলে দিছি। ওকে, আচ্ছা। তো আমরা এখন নির্ণায়ক এটা শুরু করব। এটা একটু বড়, নির্ণায়ক পোর্শনটা একটু বড়, আমাদের হয়তো 4টা বা 5টা ক্লাস লাগবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে যেগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। ম্যাট্রিক্সের কোনো মান হয় না। আমরা কি গত চ্যাপ্টারে দেখছিলাম না, 2টা ম্যাট্রিক্স তুমি যোগ করতে পারবা, গুণ করতে পারবা, একটা থেকে আরেকটা বাদ দিতে পারবা, বাট ম্যাট্রিক্সের কোনো মান হয় না। ধরো আমি বললাম এই ম্যাট্রিক্সটার মান কত, তুমি কি বলতে পারবা এটার কোনো মান আছে? না, কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নাই। তো আমাদের ইচ্ছা হলো আমরা এমন একটা কিছু নিয়ে আসবো যার মান বের করা যায়, যার মান বের করা যায়। সেই আইডিয়া, সেই কনসেপ্টটা থেকে আসলে নির্ণায়কের ধারণাটা উৎপত্তি। তো আমরা ম্যাট্রিক্সের মতোই কিছু একটা নিয়ে আসবো যার মান বের করা যায়, যার মান বের করা যায়। আচ্ছা, তো সব ধরনের ম্যাট্রিক্সের মান আমরা বের করতে পারবো না, সব ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যেই ম্যাট্রিক্সটার সারি আর কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক হতে পারে, সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক হতে পারে। দেখো এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 1/1, পরেরটা 2/2 আর পরেরটা হচ্ছে 3/3। 3টাই কি আমাদের বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা সম্ভব। এখন নির্ণায়ককে কিভাবে প্রকাশ করা হয়, এই যে খেয়াল করো, এ কিন্তু একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে? এর দুই পাশে 2টা দাগ দিয়ে দিবা, মডুলাস অফ এ। বুঝছো? এর দুই পাশে 2টা খাড়া দাগ দিয়ে দিবা। আর নির্ণায়ক যেটা হয়, দেখো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি? স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে না, তাই তো? নির্ণায়কের ক্ষেত্রে সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এই যে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এগুলোকে রিপ্লেস করে আমরা একটা সোজা লম্বা দাগ দিব, আমরা একটা সোজা লম্বা দাগ দিব। অর্থাৎ খেয়াল করো, এই যে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের নির্ণায়ককে তাহলে কিভাবে প্রকাশ করা হবে? এ ইকুয়ালস টু এরকম। খেয়াল করছো, আমি স্কোয়ার ব্র্যাকেট যেগুলো ছিল সেগুলোকে সরাই কি করছি? সোজা লম্বা একটা দাগ দিছি। এখন এই যে বি ম্যাট্রিক্সটা, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, তো এটারও নির্ণায়ক হওয়া সম্ভব। এটা নির্ণায়ক কি হবে? মডুলাস অফ বি। কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক প্রকাশ করা হয় এভাবে, মডুলাস অফ কোনো একটা ম্যাট্রিক্স, মডুলাস অফ কোনো একটা ম্যাট্রিক্স। এটা কি হবে? স্কোয়ার ব্র্যাকেটগুলো সরাই দিবা, লম্বা একটা দাগ দিয়ে দিবা, 1 2 3 4। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা। আর সি ম্যাট্রিক্সটা কি হবে? এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। আমি আগেই বলছি নির্ণায়ক হওয়ার জন্য অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, বর্গ ম্যাট্রিক্স বাদে অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না। আচ্ছা, তো আমাদের সি যেই নির্ণায়কটা, সি ম্যাট্রিক্সের নির্ণায়কটা দেখতে কেমন হবে? এরকম 1 2 3 4 5 6 7 8 9। তো এটা তো গেল নির্ণায়কের প্রকাশ। নির্ণায়কের প্রকাশ আর ম্যাট্রিক্সের প্রকাশের পার্থক্য কি? জাস্ট স্কোয়ার ব্র্যাকেট, আর এটা হচ্ছে সোজাসুজি লম্বা দাগ। এখন নির্ণায়কের তো মান নির্ণয় করা যায়, আমি আগেই বলছি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা না গেলেও নির্ণায়কের মান নির্ণয় করা যায়। তো নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমত আমাদের 1/1 যে ম্যাট্রিক্সটা ছিল তার নির্ণায়কের ভ্যালু বের করা একদমই সহজ। খেয়াল করো, একটা 1/1 নির্ণায়কে কয়টা ভুক্তি থাকে? একটা মাত্র ভুক্তি না? তো ওই ভুক্তিটাই আসলে সেই নির্ণায়কের মান। অর্থাৎ এই যে নির্ণায়কটা মডুলাস অফ এ, এ ম্যাট্রিক্সটার যেই নির্ণায়কটার মান, এ ম্যাট্রিক্সের যেই নির্ণায়কের মান, সেটা কি হবে? জাস্ট ওই ভুক্তিটাই। একদমই সহজ কেস, ঠিক আছে? এরপর আমাদের একটা 2/2 আকৃতির যেই নির্ণায়ক তার ভ্যালু কত হবে? একটা 2/2 আকৃতির নির্ণায়কের ভ্যালু বের করাও সহজ। তোমাকে যেটা করতে হবে, ওই নির্ণায়কটার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো প্রথমত গুণ করতে হবে। এটার প্রধান কর্ণ বরাবর ভুক্তি কারা কারা? এই 2টা। তো এই 2টা তুমি গুণ করে দিবা। তারপর সেখান থেকে গৌণ কর্ণ বরাবর ভুক্তি 2টা গুণ করে যেটা পাবা সেটা বিয়োগ করলেই তুমি কি বি ম্যাট্রিক্সটা নির্ণায়কের ভ্যালু পেয়ে যাবা। আমি দেখাই। তো তুমি প্রথমত যেটা করবা, আমাদের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি 2টা, এই 2টা গুণ করে দিবা। তো এই 2টা গুণ করলে কত হয়? 1 × 4।
তারপর সেখান থেকে কিছু একটা বাদ দিতে হবে। কি বাদ দিবা? গৌণ কর্ণ বরাবর ভুক্তি দুইটা গুণ করে যেটা পাও। তো গৌণ কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে এই দুইটা, তো এই দুইটা গুণ করলে তুমি কি পাবা? 3 × 2, 3 × 2। যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই কি আমাদের একটা 2/2 আকৃতির নির্ণায়কের মান, বা 2/2 আকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। হ্যাঁ, ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়, ওই নির্ণায়কটা আবার মান বের করা সম্ভব। তো এটা কত হয়? 4 - 6, যেটা হচ্ছে -2। তার মানে এই নির্ণায়কটার বা বি ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু সেটা কত? সেটা হচ্ছে -2। এখন একটা 3/3 আকৃতির নির্ণায়কের ভ্যালু কি হবে সেটা আমরা বের করব। এটা একটু কমপ্লেক্স। একটা 3/3 আকৃতির নির্ণায়কের ভ্যালু কিভাবে বের করতে হয়, প্রসেসটা একটু কমপ্লেক্স। তো এটা বোঝার জন্য আমাদের আগে কিছু কনসেপ্ট শিখে আসতে হবে, বাট এটা শিখে গেলেই তুমি নির্ণায়কের অনেক কিছু শিখে যাবা মোটামুটি। ওকে, তো ওটা শেখার জন্য আমাদের যে কনসেপ্টগুলো লাগবে সেটা হচ্ছে অনুরাশি, অনুরাশি বা মাইনর, অনুরাশি বা মাইনর। আমাদের এখানে দুইটা নির্ণায়ক দেওয়া আছে, আচ্ছা, নির্ণায়কও দেওয়া থাকতে পারে বা ম্যাট্রিক্সও দেওয়া থাকতে পারে। ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, ধরো এটা হচ্ছে এ, এটা কিন্তু একটা নির্ণায়ক, তাই না? তো তোমাকে যদি এ = হোয়াট বের করতে বলে, তুমি কিন্তু এই নির্ণায়কটার ভ্যালু বের করবা, এটার মান বের করবা। আবার তোমাকে এ নির্ণায়ক না দিয়ে এ একটা ম্যাট্রিক্স হিসেবে দেওয়া থাকতে পারে, ধরো এরকম এ = একটা ম্যাট্রিক্স। এবার কিন্তু এইটার মান হবে না সরাসরি, কার মান হবে? এইটার যে নির্ণায়কটা অর্থাৎ মডুলাস অফ এ, এইটার মান বের করা সম্ভব। এটা মানেই হচ্ছে নির্ণায়ক। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, তো আমরা এখন যে কনসেপ্টটা দেখবো সেটাকে বলা হয় অনুরাশি। আমাদের দুইটা নির্ণায়ক দেওয়া আছে, একটা 2/2, একটা 3/3। আমরা প্রথমে 2/2 দেখি। তো একটা নির্ণায়কের ভুক্তি আছে অনেকগুলো, তাই না? ম্যাট্রিক্সের তো ভুক্তি দেখে আসছিলাম। এই নির্ণায়কে কয়টা ভুক্তি? 3-4টা ভুক্তি, তাই না? এখানে কয়টা ভুক্তি? 9টা ভুক্তি। তো প্রত্যেকটা ভুক্তির অনুরাশি হয়, প্রত্যেকটা ভুক্তির অনুরাশি হয়। তো আমরা যদি প্রথমত 1 এই ভুক্তিটার অনুরাশি বের করতে চাই, 1 এই ভুক্তিটার অনুরাশি বা মাইনর বের করতে চাই, সেটা যেটা হবে 1 এর অনুরাশি হবে, তুমি যেই ভুক্তিটার অনুরাশি বের করবা, তুমি যেই ভুক্তিটার অনুরাশি বের করবা সেই ভুক্তিটা আমাদের নির্ণায়কের যেই সারিতে এবং যেই কলামে আছে সেই দুইটা বাদ করে দিবা। যেই ভুক্তিটার অনুরাশি বের করবা সেই ভুক্তিটা আমাদের নির্ণায়কের যেই সারিতে আছে সেই সারিটা তুমি বাদ করে দিবা, যেই কলামে আছে সেই কলামটাও তুমি বাদ করে দিবা। তাহলে ছোট্ট আরেকটা নির্ণায়ক পাওয়া যাবে না? তাই তো, ওই নির্ণায়কটার ভ্যালুই কি? ওই ভুক্তিটার অনুরাশি। তার মানে এখানে 1 এর অনুরাশি কত হবে? খেয়াল করো, 1 এর অনুরাশি হবে, তুমি কি করছো? এই সারি বাদ দিছো, এই কলাম বাদ দিচ্ছ, ছোট্ট একটা নির্ণায়ক পড়ে আছে না? সেই নির্ণায়কটার ভ্যালু কত? মডুলাস অফ 4। অর্থাৎ 1 এর যেই অনুরাশি সেটা কত হবে? 4। বোঝা গেছে ব্যাপারটা? একদমই সহজ কিন্তু। আচ্ছা, এবার ধরো 1, আমি তোমাকে বললাম 2 এর অনুরাশি বের করতে। তো তুমি কি করবা? 2 যেই সারিতে আছে সেই সারিটা বাদ, যেই কলামে আছে সেই কলামটা বাদ, যেই নির্ণায়কটা পড়ে থাকবে ওই সারি আর কলাম বাদ দিয়ে ছোট্ট একটা নির্ণায়ক পড়ে থাকবে না? ওটার ভ্যালুই কি? আমাদের 2 এর অনুরাশি। তো 2 এর অনুরাশি কত হবে? খেয়াল করো, জাস্ট 3 হবে। আমি আর ডিটেলসে লিখলাম না। এবার যদি 3 এর অনুরাশি তোমাকে বের করতে বলি, পারবা না? 3 এর অনুরাশি কি হবে? এখন তো আর দেখা লাগবে না, অত ডিটেলসে করার দরকার নেই, জাস্ট 2 হবে। 4 এর অনুরাশি কি হবে? 1। বোঝা তো গেল? তো অনুরাশি হয় কোনো একটা ভুক্তির। তো আমরা একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে পারবো, বা মানে নির্ণায়ক না বলে যদি ম্যাট্রিক্স বলে, আমরা কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির কি অনুরাশি বের করতে পারবো। ঠিক আছে, এটা তো গেল, এটা তো একদমই সহজ কেস ছিল। এবার আমরা এই নির্ণায়কটার অনুরাশি বের করব। এখানে কয়টা ভুক্তি আছে? 9টা ভুক্তি না? তো তুমি চাইলে কিন্তু 9টা অনুরাশি বের করতে পারো, তাই তো? 1 এর অনুরাশি আমি যদি তোমাকে বের করতে বলি, কি হবে? তুমি কি করবা? 1 এটা যেই সারিতে আছে সেটা বাদ, যেই কলামে আছে ওটাও বাদ, ছোট্ট একটা নির্ণায়ক পড়ে থাকবে, ওটাই কি? 1 এর যে অনুরাশি। তার মানে এখানে 1 এর অনুরাশি কত হবে? আমি যদি তোমাদের দেখাই, 1 এর অনুরাশি হবে ছোট্ট একটা নির্ণায়ক। কোন নির্ণায়কটা পড়ে আছে খেয়াল করো তো, এটা পড়ে থাকবে না? তাই তো? তো এটা যদি পড়ে থাকে, এটা যদি আমি লিখে দেখাই, 5, 6, 8, 9, তোমরা এগুলো মুখে মুখেই করতে পারবা, আপাতত একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখন এই নির্ণায়কের ভ্যালু আমরা বের করা শিখছি না? 2/2 তো, তাই না? 5 × 9 - 8 × 6, 5 × 9 - 8 × 6,
5 নং 45, 45 থেকে 6 টাকা তো 48, তাই না? 45 থেকে 48 বাদ দিচ্ছ, আচ্ছা -3 হবে, তাই তো? 5 নং 45, 6 আটা 48, -3, বোঝা তো গেল? আচ্ছা, তো 1 এর অনুরাশি আমরা বের করে ফেলছি, এইবার 2 এর অনুরাশি বের করব। তো 2 এটা যেই সারিতে আছে সেই সারিটা কি করতে হবে আমাদের? বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলাম। যেই কলামটায় আছে সেই কলামটা আমাদের কি বাদ করে দিতে হবে। এখন যেই নির্ণায়কটা পড়ে আছে বাকি ভুক্তিগুলা নিয়ে যে নির্ণায়কটা পাবা, যে ছোট্ট নির্ণায়কটা পাবা, সেটাই কি আমাদের 2 এর অনুরাশি। তো 2 এর অনুরাশি কি হবে? দেখো, যে নির্ণায়কটা সেটা কি জাস্ট এই দুইটা আর এই দুইটা নিয়ে না, সিরিয়ালি জাস্ট বসায় যাবা। 4 6 7 9, 4 6 7 9, এটাই কি আমাদের 2 এর যে অনুরাশি। 2 এর অনুরাশি কত হবে? 4 × 9 - 7 × 6। 4 নং 36, 36 থেকে কি 6 7 42 বাদ দিচ্ছ, -6 পর থাকবে। বোঝা তো গেল? এভাবে তুমি প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে পারবে না, তাই তো? আচ্ছা, আমি অন্য আরেকটা বের করে দিই। কোনটা করে দিব? ধরো 5 এর অনুরাশি আমি তোমাকে বের করতে বললাম, কেমনি করবা? 5 যেই সারিটায় আছে সেটা বাদ দিয়ে দিবা, যেই কলামটায় আছে সেই কলামটা তুমি বাদ দিয়ে দিবা। তারপর যেই ভুক্তিগুলো পড়ে থাকবে সেটা নিয়ে যেই নির্ণায়কটা হবে তার ভ্যালুই হচ্ছে 5 এর অনুরাশি। ঠিক আছে? আমি তো এভাবে কাটাকাটি করে দেখাচ্ছি। প্রথম তোমরাও কাটাকাটি করে করো, অসুবিধা নেই। তারপর যখন একটু প্র্যাকটিস হবে না, দেখেই করতে পারবে, এমন কাটাকাটি করা লাগবে না। ওকে? তো আমাদের যে 5 এর অনুরাশি কি হবে? দেখো কি পড়ে আছে, 1 3 7 9, যেই ক্রমে থাকবে ওভাবেই লিখবা। এটা কত হবে? 9 - 21, তাই তো? 3 7 21, 9 থেকে 21 বাদ দিলে কত হয়? -12 না? তাই তো? ক্যালকুলেশন ভুল করলে তো আবার ঝামেলা। -12, দাঁড়াও, -12। আচ্ছা, তো আমরা এই 3টা ভুক্তির অনুরাশি বের করে ফেলছি। তুমি কিন্তু চাইলে এভাবে প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে পারবা না। হ্যাঁ, এটা আমি তোমাদের কাজ দিচ্ছি। এখন তুমি যেটা করবা, এই নির্ণায়কটার প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করবা। 1 এর অনুরাশি কি হবে? 2 এর অনুরাশি কি হবে? 3 এর অনুরাশি কি হবে? তারপর 4 এর অনুরাশি কি হবে? 5 এর অনুরাশি কি হবে? 6 এর অনুরাশি কি হবে? তারপর 7 এর অনুরাশি কি হবে? 8 এর অনুরাশি কি হবে? 9 এর অনুরাশি কি হবে? একটা জিনিস কি বুঝতে পারতেছো? আমাদের অনুরাশি, ধরো এই যে 1 এর অনুরাশি আমি তোমাকে বের করতে বললাম, এইটা কিন্তু 1 এর উপর নির্ভর করে না। এখানে 1 না থেকে যদি 100 থাকতো, তাহলে 100 এর অনুরাশি কিন্তু একই জিনিস হইতো, কারণ তুমি তো এই দুটা বাদ দিয়ে দিচ্ছ। অনুরাশি বেসিক্যালি এই ছোট্ট নির্ণায়কটার মান। বোঝা গেছে? তো যার অনুরাশি বের করতেছো তার উপরে কিন্তু অনুরাশি নির্ভর করে না। অনুরাশি নির্ভর করে কি? পজিশনটার উপর, কোন পজিশনে আছে। বুঝছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা, তো এভাবে তুমি প্রত্যেকটা অনুরাশি এখন বের করে ফেলো। এটা তোমাদের এখনকার কাজ, আমি এক্সপেক্ট করতেছি তোমরা পারবা। একটু সময় নাও, করে ফেলো। আমি তোমাদের জন্য এটা করে দিই। কোনটা করবো? এটা করে দিই। এটা বাদ, এটা বাদ। 8 - 7 × 14, 6 এর অনুরাশি বের করতেছি। 6 এর অনুরাশি কি হবে? 8 - 14, এটা হচ্ছে -6। বাকিগুলো একটু করে ফেলো সবাই। ঠিক আছে তো? আচ্ছা, তো অনুরাশির কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পারছে। আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্টে যাব। আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং এটা অনুরাশির সাথে সম্পর্কিত। আমাদের এখনকার কনসেপ্ট হচ্ছে সহগুণক। তো সহগুণক ও কোনো একটা ভুক্তির হয়। অনুরাশি তো কোনো একটা ভুক্তির হয়, আমরা দেখে আসছিলাম। এই যে 1 এর অনুরাশি হয়, 2 এর অনুরাশি হয়, ঠিক সেম ভাবে সহগুণক কি কোনো একটা ভুক্তির হয়। 1 এর একটা সহগুণক পাওয়া সম্ভব, 2 এর একটা সহগুণক পাওয়া সম্ভব। বুঝাতে পারলাম? আচ্ছা, তো সহগুণক আর অনুরাশির পার্থক্য কোথায়? শুধুমাত্র একটা চিহ্নে পার্থক্য। আমি যদি তোমাদের একটু লিখে দেখাই, আমাদের যে সহগুণক বা কোফ্যাক্টর, কোন একটা ভুক্তির কোফ্যাক্টর ইকুয়ালস টু
ওই ভুক্তিটার সহগুণক, ওই ভুক্তিটার সহগুণক ইনটু একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন বসবে, হয় প্লাস অথবা মাইনাস। অর্থাৎ কোন একটা অনুরাশিকে, কোন একটা ভুক্তির অনুরাশিকে তুমি +1 বা -1 দিয়ে গুণ করলে যেটা পাবা সেটাকেই বলা হয় সহগুণক ওই ভুক্তিটার। বুঝছো? ধরো আমরা এইটার অনুরাশি বের করছি না, যে অনুরাশিটা পাইছো সেটাকে +1 বা -1 দিয়ে গুণ করলে তুমি যেটা পাবা সেটাই কি আমাদের 4 এর সহগুণক। এখন +1 দিয়ে গুণ করব না -1 দিয়ে গুণ করব, এইটা ডিপেন্ড করে অবস্থানের উপর, এটা ডিপেন্ড করে আমাদের ভুক্তিটা কোথায় আছে, এটা ডিপেন্ড করে আমাদের ভুক্তিটা কোথায় আছে। তো এটার যেই ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, -1 টু দি পাওয়ার, আমি আগেই বলছি এখানে হয় +1 দিয়ে গুণ হবে অথবা -1 দিয়ে গুণ হবে। এখন কোনটা দিয়ে গুণ হবে? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম ইনটু মাইনর। না বুঝলে অসুবিধা নেই, আমি বলতেছি। -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, অর্থাৎ তুমি যেই ভুক্তিটা বের করবা, যেই ভুক্তিটা বের করবা সেটা যেই সারিতে আছে সেটা হচ্ছে আর, যেটার তুমি সহগুণকটা বের করবা সেই ভুক্তিটা যত নাম্বার সারিতে আছে তার পরিচয় হচ্ছে আর। আর হচ্ছে আমাদের কি? রো নাম্বার। আর সি এর পরিচয় কি? যেই ভুক্তিটার সহগুণক বের করবা সেটা যত নাম্বার কলামে আছে। বুঝছো? তো সহগুণক বের করতে হলে কি করতে হবে? প্রথমত ওই ভুক্তিটার অনুরাশি বের করবা, তারপর তার আগে কি দিয়ে গুণ করে দিবা? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। যেই ভুক্তিটার অনুরাশি বের করতে সহগুণক বের করতেছো সেটা যত নাম্বার সারিতে আছে প্লাস যত নাম্বার কলামে আছে। বুঝাতে পারলাম? আচ্ছা, আমি এটা একটু কপি করে নিচ্ছি পরের পেজে। আমি এটা একটু কপি করে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এটা আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা ধরো 1 এর সহগুণকটা বের করব। আমরা কি করব? 1 এর সহগুণকটা বের করব। আর সহগুণককে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়। ধরো আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ধরো আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। এখন এই ম্যাট্রিক্সের ভুক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি একটু মনে করে দেখো তো। এভাবে না, যেরকম কিন্তু A11, A12, A13, A21, A22, A23, আমরা কিন্তু আগের ক্লাসে দেখে আসছিলাম। নর্মালি আমরা এভাবে প্রকাশ করি 32, A33, তাই না? স্মল লেটারের এ আর নিচে একটা সাবস্ক্রিপ্ট ছোট করে, কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে, এটাই তো। আচ্ছা, তো এই ভুক্তিটার যেই সহগুণক, এই ভুক্তিটার যেই সহগুণক সেটাকে এভাবে প্রকাশ করা হয়। জাস্ট স্মল লেটারটার জায়গায় ক্যাপিটাল দিয়ে প্রকাশ করে দিবা, ক্যাপিটাল A1। বুঝছি? এটা হচ্ছে প্রকাশের উপায়। এটার সহগুণক কি হবে? ক্যাপিটাল A11। এটার সহগুণক কি হবে? এটার সহগুণক কি হবে? ক্যাপিটাল A32। বুঝছে? এগুলো হচ্ছে কোফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রেজেন্টেশনের নিয়ম আর কি। তুমি চাইলে ওভাবে অন্যভাবে প্রকাশ করতে পারো, বাট এভাবে প্রকাশ করলে বুঝতে সুবিধা হয় আর কি। যে খাতা দেখবে তার জন্য বুঝতে সুবিধা হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এটা থাকুক, তাহলে আমি এই পেজটা আবার কপি করে নিচ্ছি। এটা থাকুক, এবার এগুলো আমি মুছে দিচ্ছি, এবার এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি বের করব? এই যে প্রথম যেই ভুক্তিটা, প্রথম ভুক্তিটার সহগুণক, অর্থাৎ 1 এর যেই সহগুণকটা আমরা সেটা বের করব। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ক্যাপিটাল A11। বুঝছো? তো এটার অনুরাশি কি হবে একটু মনে করে দেখো। অনুরাশি কি হবে? অনুরাশি ছিল এরকম একটা ব্যাপার, যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলামটা বাদ, তাই তো? তারপর যেই ছোট্ট নির্ণায়কটা পাওয়া যায় সেটা কি আমাদের অনুরাশি ছিল। তো অনুরাশি হচ্ছে 5, 6, 8, 9। এটা কি আমাদের অনুরাশি। সহগুণক কি ছিল? এই যে অনুরাশিটা পাইছো, এটার আগে +1 দিয়ে গুণ করতে হবে বা -1 দিয়ে গুণ করতে হবে। তো কি দিয়ে গুণ করবা? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। এটা কত নাম্বার সারিতে আছে? যেই ভুক্তিটার সহগুণক তুমি বের করবা সেটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে, 1 নাম্বার কলামে। তো অর্থাৎ মাথায় হবে কি 1 + 1। বুঝছো? তো 1 + 1 হচ্ছে 2। তো এখানে বেসিক্যালি কি তুমি +1 দিয়ে গুণ করবা। তো +1 দিয়ে যদি গুণ করো কত হয়? 5 × 9 - 8 × 6। তো রেজাল্ট কত হয়? 5 × 45 - 6 × 8 = 48, 45 - 48, যেটা হচ্ছে -3।
বুঝছি, তো 1-এর সহগুণক আর অনুরাশি কিন্তু সমান, কারণ এখানে কি তুমি +1 দিয়েই তো গুণ করছো। আমি আগেই বলছি সহগুণক আর অনুরাশির পার্থক্য কি, জাস্ট +-1 দিয়ে গুণ করবা। তো যখন +1 দিয়ে গুণ করবা ওই ভুক্তির ক্ষেত্রে অনুরাশি আর সহগুণক বেসিক্যালি একই জিনিস। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো 2 এর যেই সহগুণক সেটা কি হবে? 2 এর যেই সহগুণক সেটা কি হবে? আমরা কি করব, এই 2টা যেখানে আছে, যেই সারিতে আছে সেই সারিটা বাদ, যেই কলামে আছে সেই কলামটা বাদ। তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম A12, এটা হচ্ছে আমাদের 2 এর যেই সহগুণক। 2 এর যেই সহগুণক তুমি এভাবে প্রকাশ না করে বাংলায়ও লিখতে পারো, 2 এর সহগুণক, তোমার ইচ্ছে হলে লেখো। তো কি হবে এটা? -1 টু দি পাওয়ার, -1 টু দি পাওয়ার, এটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তো 1 + 2, বুঝছো? যে আর প্লাস সি, এটার সাথে কি গুণ করবা? ছোট্ট যেই নির্ণায়কটা 4 6 7 9। তো দেখো তো কি হয়, এবার কিন্তু এখানে -1 দিয়ে গুণ করতেছ, বুঝছো? তো 4 নং কত? 4 নং 36 মাইনাস 6 7 42 মাইনাস 42, -6 আর -1, তার মানে +6। এই ক্ষেত্রে অনুরাশি আর সহগুণক কিন্তু সমান না, একটা আরেকটা নেগেটিভ। বুঝাতে কি পারলাম? তো এইভাবে তুমি বাকি সবগুলা ভুক্তির সহগুণক বের করে ফেলতে পারবা না? পারবা তো? ইনফ্যাক্ট তোমাদের এত ডিটেলসে করার দরকার নেই। ধরো আমি যদি তোমাকে কার সহগুণক বের করতে বলি, 8-এর সহগুণক বের করতে বলি, তুমি জাস্ট মনে মনে এগুলো বাদ দিবা, এভাবে তো দেখানোর দরকার নেই। তো কি হবে? A32, তাই তো? এটা 3 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, -1 টু দি পাওয়ার 3 + 2, তারপর 1 × 6, খেয়াল করো 1 × 6 -3 4 12, 6 - 12, তাই তো? তো কি হয় দেখো, -1 টু দি পাওয়ার 5, -1, তার মানে -1 × -6, যেটাও কি +6 আসতেছে। বোঝাতে গেল? তো এখন তোমাদের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণকটা তোমরা বের করবা নিজে নিজে। আমি এক্সপেক্ট করতেছি তোমরা পারবা, ঠিক আছে? প্রত্যেকটা ভুক্তির সহগুণকটা এখন তোমরা একটু নিজে নিজে বের করো। হ্যাঁ, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি সবগুলা ভুক্তির সহগুণক বের করছে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কাজে দিবে। অনেক ইম্পর্টেন্ট, কাজে দিবে। তো এখানে একটা আমাদের যে সাধারণ আকৃতির ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক তুমি চাইলে বের করতে পারো। ম্যাট্রিক্সের ভুক্তিরও সহগুণক হয়, নির্ণায়কেরও হয়, মানে ওভাবে আলাদা করতে হয় না। তো তুমি চাইলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে পারবে না? এটা কি হবে? A11 প্রকাশ করা হয় এভাবে। পরেরটা কি? A12, পরেরটা হচ্ছে A13, এরপরেরটা হচ্ছে A21, A22, A23, তারপরেরটা A31, A32, 33। তুমি চাইলে প্রত্যেকটা ভুক্তির কি সহগুণক বের করে নিয়ে আসতে পারো। এমনি দেখালাম আর কি, এটা সামনে কাজে দিবে। এখন ছোট্ট ছোট্ট কয়েকটা অঙ্ক আছে, এগুলো এমসিকিউতে মাঝে মাঝেই আসে, জাস্ট আমাদের কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করার জন্য। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার 3,2তম সহগুণক কত? 3,2তম যে ভুক্তিটা তার সহগুণক চাইছে অ্যাকচুয়ালি। তো 3 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, তার মানে এইটার সহগুণকটা চাইছে, তাই না? তো এটার সহগুণক কি হবে? তুমি এই দুটো জাস্ট বাদ করে দাও, তারপর এই দুটো যদি বাদ করে দাও, আমাদের যে সহগুণকটা আসে সেটা কি হবে? -1 টু দি পাওয়ার 3 + 2 × 1 2 1 0, এটা পড়ে থাকে সেটা হচ্ছে -1 1 × 0 -2, তার মানে 0 - 2, যেটা হচ্ছে +2। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, এখন সহগুণক আর অনুরাশির পার্থক্য কিন্তু শুধুমাত্র এই চিহ্নটাই, শুধুমাত্র এই চিহ্নটাই। এখন এই চিহ্নটা আরেকটু সহজে বের করা যায়, যদি আমাদের ম্যাট্রিক্সটা 3/3-এর ম্যাট্রিক্স হয়। আচ্ছা, আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে দেখো, একটা 3/3-এর ম্যাট্রিক্স না,
একটা 3x3-এর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেই চিহ্নগুলা অনুরাশিকে যেই চিহ্নটা দিয়ে গুণ করবা সেই চিহ্নটা আসলে খুব ইজিলি বের করা যায়। আমাদের প্রধান কর্ণ আর গৌণ কর্ণ বরাবর চিহ্নটা পজিটিভ হবে, খেয়াল করো। এই যে প্রধান কর্ণ বরাবর আর প্লাস সি, আমাদের কি ছিল, চিহ্নটা এরকম ছিল না, -1 আর প্লাস সি সহগুণক ইকুয়ালস টু এই চিহ্নটা ইন্টু অনুরাশি, তাই তো? আমাদের যে প্রধান কর্ণ বরাবর খেয়াল করো আর প্লাস সি, এটা কিন্তু একটা জোড় সংখ্যা আসে, তো -1-এর মাথায় জোড় সংখ্যা থাকলে সেটা +1 হবে, তার মানে অনুরাশি কি +1 দিয়ে গুণ করলেই সহগুণক পাবা। বুঝতে পারলাম? তার মানে আমাদের প্রধান কর্ণ বরাবর অনুরাশি আর সহগুণকের চিহ্ন একই, অর্থাৎ অনুরাশিকে +1 দিয়ে গুণ করতে হবে। ঠিক সেম ভাবে তুমি যদি গৌণ কর্ণ বরাবর চিন্তা করো, এখানেও তুমি যদি আর প্লাস সি এই দুটো যোগ করো সেটা জোড় সংখ্যা আসে, তার মানে এইখানেও কি চিহ্নটা পজিটিভ হবে, এখানেও চিহ্ন পজিটিভ হবে। ঠিক আছে, বাদ বাকি যে সমস্ত জায়গা আছে, অর্থাৎ এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে। বুঝছো? তো যেখানে যেখানে নেগেটিভ আছে ওই বরাবর সহগুণকটা কি হবে, অনুরাশি নেগেটিভ। আর যেখানে যেখানে পজিটিভ আছে সেখানে কি আমাদের চিহ্নটা কি হবে, অনুরাশির সমান, একই চিহ্ন বিশিষ্ট হবে আর কি, ভ্যালু সমান হবে। বুঝাতে পারলাম পুরো ব্যাপারটা? এটা কিন্তু শুধু 3x3-এর ক্ষেত্রে, শুধুমাত্র 3x3-এর ক্ষেত্রে এরকম সুন্দর একটা প্রপার্টি নিয়ে আসা সম্ভব। বাকিগুলোর ক্ষেত্রেও অন্য প্রপার্টি আসে, বাট নর্মালি আমাদের 3x3-ই বেশি করতে হয়, এজন্য এটা জাস্ট মনে রাখতে পারো। বুঝছে? ওকে, তাহলে এই যে এই ক্যালকুলেশনটা আর করা লাগে না, বুঝছো? এই ক্যালকুলেশনটা আর করা লাগে না। আচ্ছা, ঠিক আছে, তো এটা তো আমরা দেখলাম। এরপর কি বলছে, এই নির্ণায়কটার 7-এর কোফ্যাক্টর বা 7-এর সহগুণক চাইছে। তো 7 কোথায়, এইটা, বুঝছি? তো এটা বাদ, এটা কি প্রধান কর্ণ বরাবর আছে না, কিন্তু গৌণ কর্ণ বরাবর আছে না, তার মানে এইখানে আমাদের কোফ্যাক্টরের চিহ্নটা কি হবে, নেগেটিভ, মানে অনুরাশিকে -1 দিয়ে গুণ করতে হবে। তো -1 ইন্টু কি হবে, খেয়াল করো তো, এই ছোট্ট নির্ণায়কের ভ্যালু আমি আবার একটু ডিটেলসে করে দেখাচ্ছি, তোমরা হয়তো বিগিনার আছো। 4,9, তো কি হবে, -1 ইন্টু 9 দুগুণে 18 মাইনাস 4, 18 থেকে 4 বাদ দিলে হয় 14, তার আগে -1 দিয়ে গুণ করেছে, আমি +1 কেন দিলাম, তো যেটা থাকবে সেটা হচ্ছে -14, আমাদের অ্যান্সার -14। বুঝাতে গেল? তো সুবিধাটা কি হয়েছে, যেহেতু 3x3 আমার ওই চিহ্নটা আলাদা করে ক্যালকুলেট করা লাগতেছে না, যেহেতু প্রধান কর্ণ বা গৌণ কর্ণে নাই, আমি বুঝতে পারতেছি -1 দিয়ে অনুরাশিকে গুণ করলেই কি সহগুণকটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তো অনুরাশি আর সহগুণক এই ব্যাপারটা আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। অনুরাশি আর সহগুণক এই ব্যাপারটা আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, তো এটা ক্লিয়ার হলে আমরা এখন নির্ণায়কের মান নির্ণয় করা শিখবো। একটা 3x3 আকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? তো এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের ভ্যালু আমাকে বের করতে হবে, মডুলাস অফ এ। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। তো নির্ণায়কের ভ্যালু বের করতে হলে আমাদের যেটা করতে হবে, তুমি যে কোনো একটা সারি বরাবর যাবা বা যে কোনো একটা কলাম বরাবর যাবা, যে কোনো একটা সারি বরাবর যাবা বা যে কোনো একটা কলাম বরাবর যাবা। আমাদের মডুলাস অফ এ, এটা যেটা হবে, ধরো আমি প্রথম সারি বরাবর যাব, এটাকে বলে বিস্তার করা, কোনো একটা সারি বরাবর বিস্তার করা। আমি প্রথম সারি বরাবর বিস্তার করব, তো এটা নির্ণায়ক ভ্যালু হবে প্রথম সারির প্রথম ভুক্তি ইনটু এই ভুক্তিটার সহগুণক, তো এই ভুক্তিটার সহগুণককে আমরা ক্যাপিটাল A11 দিয়ে প্রকাশ করলাম। আমরা কিন্তু ক্যাপিটাল A11 এটা বের করা শিখছি, স্মল a11 এটা কিন্তু দেওয়াই আছে। তারপর এটার সাথে কি যোগ করবা, দ্বিতীয় ভুক্তিটা নিবা ইনটু দ্বিতীয় ভুক্তির যেই সহগুণক A12 এটা গুণ করে দিবা। তারপর এটার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, তুমি তৃতীয় ভুক্তিটা এবার নিবা A13, এটার সাথে তৃতীয় ভুক্তির যেই সহগুণকটা সেটা গুণ করে দিবা। এই তিনটা জিনিস যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের ভ্যালু। বুঝাতে পারলাম? তো আমি কি প্রথম সারি বরাবর বিস্তার করছি না,
এখন আমি কিন্তু বলছিলাম তুমি প্রথম সারি বরাবর না, যে কোনো সারি বরাবর যাইতে পারবা, কিংবা যে কোনো কলাম বরাবর যাইতে পারবা। এই কাজটা যদি করো সবসময় কি তুমি নির্ণায়কের ভ্যালুটা হবে, এটা সবসময় একই ভ্যালু আসবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন প্রথম সারি বরাবর না গিয়ে 3 নাম্বার সারি বরাবর যাই, সেক্ষেত্রে আমাদের মডুলাস অফ এ বা নির্ণায়ক ভ্যালু কি লিখতে পারবো? প্রথম ভুক্তি হচ্ছে A31, এইটাকে ক্যাপিটাল A31 দিয়ে গুণ করব, ভুক্তি ইন্টু ভুক্তিটার সহগুণক, তারপর প্লাস A32 ভুক্তি ইন্টু ভুক্তিটার সহগুণক ইন্টু ক্যাপিটাল A32 প্লাস ভুক্তি ইন্টু ওই ভুক্তিটার সহগুণক। বুঝছি? এই ক্ষেত্রেও আমি কি নির্ণায়কটার ভ্যালু পাবো, এবং এই যে দুইটা ভ্যালু আসবে না, তারা এক্স্যাক্টলি সমান হবে, একই জিনিস আসবে। ঠিক আছে? তো আমরা তো সারি বরাবর গেলাম, আমি বলছি না তুমি কলাম বরাবর যাইতে পারবা। যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলে হয়। কোন কলাম বরাবর যাবো? ধরো আমি এই কলাম বরাবর বিস্তার করব, কলাম বরাবর জাস্ট উপর থেকে নিচে নামবা, ভুক্তির সাথে ওই ভুক্তিটা সহগুণক গুণ করবা, তারপর যোগ করতে থাকবা। বুঝতে পারতেছে? তো কলাম বরাবর আমি যদি লিখি মডুলাস অফ এ, এটা কি হবে? প্রথম ভুক্তি ইন্টু প্রথম ভুক্তিটা সহগুণক, A12 ইন্টু ক্যাপিটাল A12, ক্যাপিটালগুলো দিয়ে কিন্তু আমি সহগুণক বোঝাচ্ছি, A22 ইন্টু ক্যাপিটাল A22 প্লাস A32 ইন্টু ক্যাপিটাল A32। এটাও কিন্তু আমাদের নির্ণায়ক ভ্যালুটাই আসবে এবং তিনটাই সমান আসবে। তোমাকে যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা করলেই হবে। বুঝাতে পারলাম পুরো ব্যাপারটা? একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। এই চ্যাপ্টারের পুরোটা জুড়েই আসলে এই জিনিসটাই। ওকে, তো আমরা এখন শুরু করতেছি। দুটো এক্সাম্পল দেওয়া আছে, একই জিনিস, জাস্ট দুইবার লিখছি। আচ্ছা, তো আমাদের এ যে এই নির্ণায়কটা, তার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? এবার কিন্তু এ ম্যাট্রিক্স না, এ সরাসরি একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তো কেমনে করবা? ধরো আমি যে কোনো একটা সারি বরাবর যাব, এই সারি বরাবর যাব, তো এটা নির্ণায়ক ভ্যালু কি হবে? প্রথম ভুক্তি 1 ইন্টু 1 এর কি সহগুণক, 1 এর সহগুণক। তো 1 এর সহগুণক কি হবে? দেখো, এটা কিন্তু আমাদের প্রধান কর্ণ বরাবর আছে, তার মানে চিহ্নটা কি পজিটিভ, জাস্ট অনুরাশিটা নিলেই হইছে। তো অনুরাশি কি হবে খেয়াল করো তো, 5 6 8 9। ঠিক আছে? তো 1 ইন্টু 1 এর সহগুণক লিখে ফেলছি, এটার সাথে কি যোগ করব? 2 ইন্টু 2 এর যেই সহগুণক, 2 এর সহগুণক কি হবে খেয়াল করো, আমাদের 2টা কিন্তু প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই, আমরা চিহ্ন দেখে আসছিলাম না, এখানে কিন্তু নেগেটিভ সাইন হবে, তাই না? এটার সহগুণকটা কি হয়? -1 ইন্টু অনুরাশি, তাই তো? তো আমি ওই নেগেটিভ সাইনটা আগেই দিয়ে দিচ্ছি, -2 ইন্টু আমাদের যেই অনুরাশি কি হবে? 4 6 7 9। এই নেগেটিভটা কই থেকে আসছে বুঝছো তো? আমাদের কি ভুক্তিটাকে সহগুণক দিয়ে গুণ করতে হয়, ওই সহগুণকের যে নেগেটিভ সাইনটা না, সেটাই এখানে একটু চাপায় লিখতে হবে মনে হচ্ছে, আমি একটু এদিকে নিয়ে আসছি। 1 ইন্টু 1 এর যেই সহগুণক, সেটা কত? 5 6 8 9, 5 6 8 9। 2 ইন্টু 2 এর যেই সহগুণক, 2 ইন্টু 2 এর সহগুণক কি হবে? একটা নেগেটিভ সাইন আসবে, সহগুণকের মধ্যে একটা নেগেটিভ সাইন আসবে। 5 6, দেখো 2 এর ক্ষেত্রে এটা বাদ, 4 6 7 9, 4 6 7 9। তারপর আমাদের যে 3 নাম্বার ভুক্তিটা খেয়াল করো, 3 নাম্বার ভুক্তিকে 3 নাম্বার ভুক্তির সহগুণক দিয়ে গুণ করতে হবে। তো 3 নাম্বার ভুক্তি হচ্ছে 3 কে সহগুণক দিয়ে গুণ করবা। দেখো 3টা কিন্তু গৌণ কর্ণ বরাবর আছে, তো চিহ্নটা কি পজিটিভ। ঠিক আছে? চিহ্নটা কিন্তু পজিটিভ হবে। 3 ইন্টু কত হবে খেয়াল করো তো, 4 5 7 8, 4 5 7 8। এটাই কি আমাদের এই নির্ণায়কটার ভ্যালু। এখন জাস্ট যোগ বিয়োগ করলেই অ্যান্সারটা চলে আসবে। সবাই একটু বুঝছো কিনা, এটা একটু বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, রেকর্ডেড ক্লাস তো বলতে পারবা না, তো জাস্ট নিজেরা বলে নিও আর কি। ওকে, তো এখন এই ভ্যালুটা আমরা বের করবো। তো 1 ইন্টু 5 নং 45, 45 থেকে 6 8 48 বাদ দিবা, তারপর -2 ইন্টু 4 নং 36, 36 থেকে কি বাদ দিবা? 6 7 42, তারপর প্লাস 3 ইন্টু 4 8 কত? 4 8 32, 32 থেকে 35 বাদ দিবা। তো দেখো তো কি পড়ে থাকে,
45 থেকে 48 বাদ দিলে হয় -3, -3। 36 থেকে 42 বাদ দিলে হয় -6, তাই না? -6। তো -6 ইন্টু -2 যেটা হয় +12, 6 দুগুণে 12। আচ্ছা 3, 32 থেকে 35 বাদ দিলে কত হয়? -3। 3 ইন্টু -3 কত হয়? -9। সুন্দর একটা রেজাল্ট আসছে। -12 + 12, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু কত? 0। যে কোনো কিছু আসতে পারে, 0, পজিটিভ, নেগেটিভ, ক্যান বি এনিথিং। বোঝা তো গেল পুরো ব্যাপারটা। আচ্ছা এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুই আমরা বের করব। আমরা কি প্রথম সারি বরাবর বিস্তার করছিলাম না? তাই তো, প্রথম সারি বরাবর বিস্তার করছিলাম। এবার প্রথম সারি না, অন্য কোনো একটা সারি বরাবর বিস্তার করব। কোনটা করব? তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করো। ধরো আমি মাঝখানের যেই সারিটা আছে এই সারি বরাবর বিস্তার করব। নর্মালি মানুষ ওভাবে করে না, নর্মালি প্রথমটাই করে। সব সময় মানুষজন কি করে? প্রথম সারি বরাবর বিস্তার করে। এটা সহজ। হ্যাঁ, কিন্তু অন্য সারি বরাবর বা অন্য কলাম বরাবরও তুমি বিস্তার করতে পারবা, ওটা ভুল না। ঠিক আছে, তো আমি ওটাই একটু দেখাই দিতেছি। ওকে, তো আমি যদি এবার কি করব? 2 নাম্বার সারি বরাবর বিস্তার করব। এই ম্যাট্রিক্সটার এই নির্ণায়কটার ভ্যালু কি হবে? খেয়াল করো, 4 ইন্টু 4-এর যেই সহগুণক। এখন খেয়াল করো, 4 কি আমাদের প্রধান কর্ণ বরাবর আছে বা গৌণ কর্ণ বরাবর? না, তার মানে এখানকার চিহ্নটা কি হবে? নেগেটিভ হবে। বুঝছো? -4 ইন্টু এটা বাদ কি পরে থাকে? 2, 3, 8, 9। বোঝা তো গেল? এই যে নির্ণায়কটা, এটা কি আমাদের ছোট্ট যে নির্ণায়ক, এটা হচ্ছে 4-এর অনুরাশি। এই মাইনাসটা দিয়ে কি আমি অনুরাশিটাকে সহগুণকে কনভার্ট করছি, তারপর 4 দিয়ে 4-এর যেই সহগুণক সেটাকে আমি কি করেছি? গুণ করে দিছি। ওকে, এবার 5 কি প্রধান কর্ণ বরাবর আছে? হ্যাঁ, তার মানে এখানে চিহ্নটা কি হবে? +5 ইন্টু এটা বাদ 1379। ঠিক আছে, আমাদের সবার লাস্টের ভুক্তি হচ্ছে 6, সেটা প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই। তো -6 ইন্টু, খেয়াল করো, এটা বাদ 1278। ঠিক আছে, এটাই কি আমাদের এ ম্যাট্রিক্সটার বা এ যেই নির্ণায়কটা তার ভ্যালু। এখন বের করে ফেলো। -4 ইন্টু 9 দুগুণে 18 মাইনাস 24, তাই না? 9 দুগুণে 18, 18 মাইনাস 24, তারপর +5 ইন্টু 9 একে 9 মাইনাস 21, তাই তো? তারপর হচ্ছে -6। ক্যালকুলেশন না, এখানে মানুষজন কনসেপ্টে ভুল যায় না কারো, কনসেপ্টটা একদমই সহজ, ক্যালকুলেশনে ভুল করে সবাই। তোমরাও করবা, আমিও এখনও করি। দেখো পড়াইতে গিয়ে অনেক জায়গায় ক্যালকুলেশনে ভুল করছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়। ক্যালকুলেটর দিয়ে তুমি অ্যান্সারটা মিলাইতে পারবা, আমরা পরে দেখবো। ওকে, খেয়াল করো, 8 মাইনাস 14। তো দেখো তো রেজাল্ট কত হয়? -4 ইন্টু 18 থেকে 24 বাদ দিচ্ছ, তো -6 হবে। তারপর +5 ইন্টু 9 থেকে 21 বাদ দিচ্ছ, -12 হবে। তারপর -6 ইন্টু, খেয়াল করো, 8 থেকে 14 বাদ দিচ্ছ, -6। তো যেটা পড়ে থাকে 4, 6, 24, 5, 12, 60, -60, তারপর -6 ইন্টু -6, +36 +36। তো 24 আর 36 কিন্তু 60 থেকে 60 বাদ দিচ্ছ 0। দেখো এভাবেও কিন্তু আমাদের নির্ণায়কের ভ্যালুটা 0 আসছে, যেটা এটা সমান। তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারবা, বাট মানে যেটাই করো অ্যাকুরেটলি করতে হবে। যে কোনো সারি বরাবর তুমি যাবা, একটা ভুক্তি নিবা, এটা সহগুণক দিয়ে গুণ করবা, একটা ভুক্তি নিবা, এটা সহগুণক দিয়ে গুণ করবা, একটা ভুক্তি নিবা, এটা সহগুণক দিয়ে গুণ করবা, তারপর যোগ করে দিবা। বুঝাতে পারলাম পুরো ব্যাপারটা? ওকে ওকে, আচ্ছা, একই জিনিস আবার। আচ্ছা, আমরা তো প্রথম সারি আর আমি কোন বরাবর বিস্তার করছিলাম? প্রথম সারি আর দ্বিতীয় সারি বরাবর বিস্তার করছিলাম। এখন তোমাদের একটা কাজ দেই, তুমি যেটা করবা, এই নির্ণায়কটার প্রত্যেকটা সারি আর প্রত্যেকটা কলাম বরাবর বিস্তার করবা নিজে নিজে। অনেক কাজে দিবে, স্পেশালি তুমি যদি বিগিনার হও, একদম প্রথমবার ম্যাট্রিক্স নির্ণায়ক পড়তেছো, তুমি যেটা করবা, এই ম্যাট্রিক্সটারই বিস্তার করবা। কয়ভাবে করা যায়? 6 ভাবে করা যায়।
তুমি এই বরাবর বিস্তার করবা একবার, এই বরাবর বিস্তার করবা, এই বরাবর বিস্তার করবা, 3 ভাবে এই অঙ্কটা করে ফেলবা, রেজাল্ট কিন্তু একই আসবে, বুঝছি? আবার এই বরাবর বিস্তার করলা কলাম বরাবর, এই বরাবর বিস্তার করলা, এই বরাবর বিস্তার করলা, উপর থেকে নিচে আসবা আর কি। আরও 3 ভাবে কি তুমি এই নির্ণায়কটার ভ্যালু বের করে ফেলবা। এটা কিন্তু তোমাদের কাজ, স্পেশালি যারা সদ্য ফার্স্ট ইয়ার আসছো, এটা করবা কিন্তু, এটা করবা কিন্তু, ওকে? আচ্ছা, এখনই কিন্তু করবা। আর নর্মালি আমরা নির্ণায়ক বের করতে বললে কি করি? প্রথম সারি বরাবর বিস্তার করে দিই, আমরা অত ডিটেলসও লিখি না, কি করি খেয়াল করো, এই বরাবর যাবো 1 ইন্টু, বাকিটা দেখার দরকার নেই, জাস্ট এতটুকুই তো, 5 নং 45 মাইনাস 6 8 48, অর্থাৎ 5 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 8, জাস্ট এতটুকুই লিখি, ছোট করে আবার নির্ণায়কটা দেখাই না। তোমরা যখন একটু এক্সপার্ট হবে এতটুকু লিখলেই হবে। তারপর এইটা প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই, তো -2 ইন্টু কি হবে, এই সারি এই কলাম বাদ, 4 নং 36 মাইনাস 6 7 42, এরকমই তো, 4 নং 36 মাইনাস 6 7 42, ঠিক আছে? এটা গুণ করলাম, এটা গুণ করলাম, আমি কিন্তু কাটাকাটিও করি নাই, জাস্ট দেখে বলতেছি। তারপর প্লাস 3 ইন্টু, খেয়াল করো এটা যেহেতু প্রধান গৌণ কর্ণ বরাবর আছে, আমাদের চিহ্নটা কি পজিটিভ, ওকে? এই সারি বাদ এই কলাম বাদ, 4 8 5 7, 4 ইন্টু 8 মাইনাস 5 ইন্টু 7, ঠিক আছে? আমাদের পরীক্ষায় আসলে জাস্ট এতটুকু করলেই কি আমাদের ঠিক আছে, এটা তো দেখবেই অ্যান্সার 0 আসবে। সো আমরা নর্মালি এভাবেই করব, এবং প্রথম সারি বরাবর বিস্তার করব। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু পরে দেখতেছি। কিছু ব্যতিক্রম ছাড়া আমরা যেটা করব, সব সময় আমরা চেষ্টা করব প্রথম সারি বরাবর বিস্তার করতে, কারণ সহজ আর কি। হ্যাঁ, এটা করতেই মানুষজন অভ্যস্ত, ওকে? এবার খেয়াল করো, আরো 2টা নির্ণায়ক দেওয়া আছে, এই 2টা নির্ণায়কের ভ্যালু তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তোমাকে কি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হবে। এখন তুমি যদি দেখো কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর কোনো ভুক্তি শূন্য, কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর কিছু ভুক্তি শূন্য, তুমি চেষ্টা করবা যেই সারি বা যেই কলাম বরাবর ভুক্তি শূন্য, বেশি সংখ্যক ভুক্তি শূন্য, সেই বরাবর বিস্তার করতে। কারণ কি, আমরা কি করি নর্মালি, ধরো আমি এই বরাবর বিস্তার করব, এই ভুক্তি দিয়ে এইটার সহগুণককে গুণ করব, এই ভুক্তি দিয়ে এইটার সহগুণককে গুণ করব, তাই তো? এখন ভুক্তি যদি নিজেই শূন্য হয়ে যায়, সহগুণক যাই হোক, সহগুণককে ভুক্তি দিয়ে গুণ করলে তো শূন্যই হবে, তোমাকে আলাদা করে সহগুণকটা বের করা লাগবে না। বুঝাতে পারলাম? আচ্ছা, তো তাই যদি হয়, খেয়াল করো এই যে নির্ণায়কটা, তুমি যদি খেয়াল করো, তুমি চাইলে কিন্তু প্রথম সারি বরাবর বিস্তার করতেই পারো, কোনো অসুবিধা নাই তো। কিন্তু একটু বুদ্ধিমান হলেই তুমি বুঝতে পারবা, এই কলাম বরাবর 3টার ভুক্তির 2টা শূন্য, তার মানে তুমি যখন এইটার ভুক্তি দিয়ে এইটার সহগুণককে গুণ করবা, সহগুণক তো বের করাই লাগবে না, কারণ যাই হোক ওটা তো শূন্যই হবে। তারপর সেকেন্ড যেই ভুক্তিটা ওইটাও শূন্য, তো 0 ইন্টু, ওটাও তো বের করা লাগবে না, শুধুমাত্র এইটার সহগুণকটা বের করলেই হয়। বুঝতে পারলাম? তো এটার সহগুণক কি হবে, এটা কিন্তু আমাদের গৌণ কর্ণ বরাবর আছে, তো 3 ইন্টু কি করবা, এইটা বাদ আমাদের যে ছোট্ট নির্ণায়কটা পড়ে থাকবে 1 2 2 3। বুঝতে পারলাম? তো কি হয়, 3 ইন্টু 3 মাইনাস 4, 3 মাইনাস 4 হয় -1, তাই তো? যেটা হচ্ছে -3। বুঝতে তো পারলাম? তোমার বেসিক্যালি এগুলোও কিন্তু লেখা লাগবে না, কারণ তুমি বুঝতেছো এগুলো 0 হবে, জাস্ট এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে যখন কোনো একটা কলাম বা সারি বরাবর 2টা ভুক্তি শূন্য হয়ে যায়, তুমি কি করবা, ওই বরাবর চেষ্টা করবা বিস্তার করতে। এটা অনেক হেল্প করবে আমাদের সামনে, এটা অনেক হেল্প করবে। এবার বলো তো, এইটা তুমি কোন বরাবর বিস্তার করবা? বলো কোন বরাবর? এইটা আমরা এই বরাবর বিস্তার করব। তো এই বরাবর বিস্তার করলে আমাদের যেই নির্ণায়ক ভ্যালু, সেটা কি হবে, পরের 2টা বের করার দরকারই নেই, ওটা তো 0ই হয়ে যাবে। জাস্ট -3 কে কি এটা সহগুণক দিয়ে গুণ করবো। -3 আমাদের মুখ্য কর্ণেও নাই, গৌণ কর্ণেও নাই, তো আরেকটা নেগেটিভ সাইন দিতে হবে। তারপর এটা বাদ, যেটা পরে থাকবে 9 3 7 9। তুমি চাইলে এই নির্ণায়কটা নাও লিখতে পারো, এটা মুখে করতে পারো, তোমার যেভাবে সুবিধা। তো যেটা পরে থাকে 3 ইন্টু
9 নং 81 মাইনাস 3 7 21, 81 থেকে 21 বাদ দিলে হয় 60, তাই না? 3 × 60 হচ্ছে 180। এই নির্ণায়ক বুঝছি তো সবাই, এখন একটা নির্ণায়ক দিলে তুমি ভ্যালু বের করতে পারবে না? 3/3 বের করলাম, যদি এর থেকেও বড় দেয় 4/4 দেয়, কনসেপ্ট একই রকম। তোমাকে যেটা করতে হবে, একটা সারি বরাবর বা একটা কলাম বরাবর যেতে হবে, ওই ভুক্তিগুলা দিয়ে তার অনুরূপ যেই সহগুণক, একটা ভুক্তি ইন্টু তার সহগুণক, এভাবে যেতে হবে। 4/4 নর্মালি আসে না, আমি তোমাদের দেখাবো, এখন না, এখন দেখালে একটু কমপ্লেক্স লাগতে পারে, পরে দেখাবো। সবাই কি বুঝতে পারলাম? এটা তোমাদের হোমওয়ার্ক, এখন করবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এখন করবা। হোমওয়ার্ক না, বেসিক্যালি এখনই করবা। আচ্ছা, এখন আমরা খুবই সুন্দর আরেকটা প্রপার্টি দেখব, নির্ণায়কের। তো এটা আমাদের একটা নির্ণায়ক বা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তির সহগুণক তুমি তো জানো। সহগুণক কি হবে খেয়াল করো তো, এ ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতেছি, এটা আমি অনেকবার লিখতেছি। ক্যাপিটাল A11, ক্যাপিটাল A12, ক্যাপিটাল A13, ক্যাপিটাল A21, ক্যাপিটাল A22। আমরা বেসিক্যালি যেটা করতেছি, প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসায় দিছি। A31, A32, A33, তাই তো? এখন নির্ণায়ক ভ্যালু বেসিক্যালি কি ছিল? আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর যাইতাম, তারপর ওই ভুক্তিগুলোকে তার সহগুণক দিয়ে গুণ করতাম। অর্থাৎ আমাদের এ এর নির্ণায়ক ভ্যালু কেমন হবে? ধরো আমি প্রথম সারি বরাবর যাচ্ছি, প্রথম সারি বরাবর গিয়ে A11 ইন্টু ক্যাপিটাল A11 প্লাস A12 ইন্টু ক্যাপিটাল A12 প্লাস A13 ইন্টু ক্যাপিটাল A13। এটাই কি আমাদের এই নির্ণায়কটার ভ্যালু না? বুঝছো তো? এই ভ্যালুটা যে কোনো কিছু আসতে পারে, পজিটিভ, নেগেটিভ, 0, হাবিজাবি, যেটা ইচ্ছে এটা। এখন একটা সুন্দর কাহিনী হবে যদি তুমি ভুক্তিগুলা নাও একটা সারির। বুঝছো? ভুক্তিগুলা নিছো তুমি প্রথম সারির, কিন্তু সহগুণক নিছো দ্বিতীয় বা তৃতীয় সারির। বুঝাতে পারলাম? ভুক্তিগুলা নিছো প্রথম সারির, অনুরূপ সহগুণকগুলা নিছো দ্বিতীয় বা তৃতীয় সারির। তখন ওই রেজাল্টটা সবসময় শূন্য আসবে। অর্থাৎ তুমি যে কোনো একটা সারির ভুক্তিগুলা নিছো, A11, দাঁড়াও, যে কোনো একটা সারির ভুক্তিগুলা নিছো A11, A12, A13, প্রথম সারি বরাবর ভুক্তিগুলা নিলাম। এবার তুমি যেটা করলা, এইটার সাথে এইটার সহগুণক গুণ করার কথা না, তুমি তা করলা না, তুমি অন্য একটা সারির অনুরূপ ভুক্তির যেই সহগুণক সেটা দিয়ে গুণ করলা। তো অন্য একটা সারি, ধরো 3 নাম্বার সারি, এটার অনুরূপ সহগুণক কোনটা হবে? এইটার সহগুণক না, এটার সহগুণক কি? A31। তারপর এটার অনুরূপ সহগুণকগুলো কি হবে 3 নাম্বার সারির? A32। এটা কি হবে? A33। ভুক্তি নিছো প্রথম সারির, সহগুণকগুলো নিছো তৃতীয় সারির। এই রেজাল্টটা সব সময় শূন্য হবে, আমি তোমাকে আবার বলি, ভুক্তি নিছো যে কোনো সারির, তুমি প্রথমটা নিতে পারো, দ্বিতীয়টা বা তৃতীয়, যে কোনো সারির ভুক্তি নিছো। এবার ওই ভুক্তিগুলোর সাথে ওই সারির সহগুণকগুলো নাও নেই, তুমি অন্য একটা সারির অনুরূপ ভুক্তিগুলো সহগুণক দিয়ে গুণ করছো। অনুরূপ বলতে এটার অনুরূপ হচ্ছে এইটা। অনুরূপ কথাটার মানে কি? অনুরূপ কথাটার মানে হচ্ছে এই সারির আর এই সারি, তাদের অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে এটার অনুরূপ এটা, এটার অনুরূপ এটা, এটার অনুরূপ এটা। বুঝছো? তুমি ভুক্তি নিছো একটা সারির, সহগুণক নিছো অন্য একটা সারির অনুরূপ ভুক্তির, তাইলে যেটা পাবা ওইটার রেজাল্ট সব সময় 0 হবে। আমি কি বুঝাতে পারলাম? এটা সারির ক্ষেত্রে বললাম না, কলামের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তুমি যে কোনো একটা কলাম নিছো, ভুক্তিগুলা নিছো এই কলামের, সহগুণকগুলা নিছো অন্য আরেকটা কলামের, ওই রেজাল্টটাও সব সময় শূন্য হবে। বুঝছো? ধরো তুমি কি নিছো? ভুক্তিগুলা প্রথম কলামের নিছো, ভুক্তিগুলা প্রথম কলামের নিছো, ভুক্তিগুলা নিছো প্রথম কলামের, A11, A21 আর A31।
আর সহগুণকগুলো নিচে অন্য একটা কলামের, প্রথমটা বাদে, দ্বিতীয়টা বা তৃতীয়টা। ধরো এ কি হবে তাহলে 1 3 ইন্টু a 2 3 ইন্টু a 3 3। এই রেজাল্টটা কি হবে তুমি ক্যালকুলেট না করেই বলে দিতে পারো এটা 0 হবে। বুঝছি? এটা খুবই সুন্দর একটা প্রপার্টি। এটা পরে হয়তো আলাদা করে লিখে দিব, আপাতত বুঝে নাও, আপাতত সবাই একটু বুঝে নাও, এটা মাঝে মাঝে কাজে দেয়, মাঝে মাঝেই কাজে দেয়। তো এই রিলেটেড একটা ছোট্ট একটা অঙ্ক করি, খেয়াল করো। একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কে A1 B1 আর C1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1, অর্থাৎ প্রথম সারির ভুক্তিগুলোর সহগুণক আমাকে দেওয়া আছে। তোমাকে কি প্রমাণ করতে বলছে? A2 ইন্টু A1 B2 ইন্টু B1 C2 ইন্টু C1। দেখো ভুক্তিগুলা নিচে কোন সারির? দ্বিতীয় সারির। সহগুণকগুলা নিচে কোন সারির? প্রথম সারির। তাহলে এটার রেজাল্ট সবসময় 0 হবে না? তোমাকে এখানে ওটা প্রমাণ করতে বলছে। বুঝছো আমার কথা? তো এটা তো প্রপার্টি থেকে তুমি বলতে পারো সরাসরি যে এটা 0 হবে, বাট যেহেতু সৃজনশীলে আসছে তোমাকে কি প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, তো প্রমাণ কেমনে করবে? একদমই সহজ। তুমি A1টা বের করো। A1 কি ছিল? এটার সহগুণক। এটার সহগুণক কি হবে? এ প্রধান কর্ণ বরাবর আছে, তো +1 ইন্টু কি হবে B2 C3, এরকম B2 C2, একটু ডিটেলসে দেখাচ্ছি, B3 C3, তাই তো? তো এটা কত হয়? এটা হয় B2 C3 মাইনাস B3 C2, B2 C3 মাইনাস B3 C2। তারপর B1 হচ্ছে এইটার সহগুণক। তো এইটার সহগুণক কি হবে? ও কিন্তু প্রধান কর্ণ বরাবর বা গৌণ কর্ণ বরাবর নাই, তো নেগেটিভ ইন্টু, খেয়াল করো, A2 C2 A3 C3, A2 C2 A3 C3, ঠিক আছে? তো এটা কি হবে খেয়াল করো তো, নেগেটিভ ইন্টু A2 C3 মাইনাস A3 C2। তো বেসিক্যালি যেটা হবে, আমি যদি নেগেটিভ সাইনটা দিয়ে গুণ করে দিই, A3 C2 মাইনাস A2 C3। বুঝতে পারলাম? এটা হচ্ছে B1। এবার C1টাও বের করে ফেলি। C1টা কি হবে? গৌণ কর্ণ বরাবর আছে, তো পজিটিভ ইন্টু কি হবে A2 B2 A3 B3, A2 B2 A3 B3। তুমি যদি গুণ করো, খেয়াল করো কি হয়, A2 B3 মাইনাস A3 B2, A3 B2। বুঝতে পারলাম? তো আমি তিনটা সহগুণক কিন্তু বের করে ফেলছি। এখন আমাকে কি বের করতে হবে? আমাদের যে লেফট সাইডটা, আমাদের লেফট সাইড হচ্ছে A2 A1 A2 A1 প্লাস B2 B1 প্লাস C2 C1। ওকে, তো A2 সাথে আমি কি গুণ করব? A1 এর। A1 কি ছিল? এইটা B2 C3 মাইনাস B3 C2, B2 C3 মাইনাস B3 C2, জায়গা নেবেন আরে, প্লাস B2 এর সাথে গুণ করব B1 কে, A3 C2 মাইনাস A2 C3। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করো না, ক্যালকুলেশনে কি আমার থেকে দেখে লিখতে হবে? এটা তো ঠিক না। প্লাস এরপর হচ্ছে C2 ইন্টু C1, A2 B3 মাইনাস A3 B2। গুণ করে যোগ বিয়োগ করলেই দেখবে রেজাল্টটা শূন্য আসতেছে। আমি যদি একটু করে দেখাই, একটু চাপায় লিখতে হবে, A2 B2 C3, তারপর A2 B3 C2 প্লাস এটা দিয়ে যে গুণ করো, এটা দিয়ে যদি গুণ করো A3 B2 C2, A3 B2 C2, তারপর মাইনাস A2 B2 C3, এটা দিয়ে যে গুণ করো A2 B3 C2, A2 B3 C2, তারপর হচ্ছে A3 B2 C2। আল্লাহ জানে ঠিক করছে কিনা, দেখি কাটাকাটি যায় কিনা। A2 B2 C3 এই যে যাচ্ছে, এটার সাথে এইটা,
A2 B3C2 A2 B3C2 এটা কোথায় আছে? এই তো A2 B3C2 A3 B2C2 দেখো সবগুলো কিন্তু কাটা চলে গেছে, তো রেজাল্টটা কত? 0। ঠিক আছে, তো এটা কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা স্টার দাও, আসতে পারে কিন্তু পরীক্ষায়। আচ্ছা 2টা স্টার দাও। বুঝছো, তুমি কিন্তু প্রপার্টি থেকে আগে ভাগেই বলে দিতে পারবা যে এটা রেজাল্ট আসলেই শূন্য, বাট যেহেতু সিকিউতে আসছে, রিটেনে আসছে, তোমাকে কিন্তু প্রমাণটা করে দেখাতে হবে। বুঝাতে পারলাম পুরো ব্যাপারটা? ওকে ওকে ওকে, এরকম অঙ্ক এমসিকিউতেও মাঝে মাঝে দিয়ে দেয়, সিকিউতেও মাঝে মাঝে দিয়ে দেয়। আচ্ছা, তো আমরা একটা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখে ফেলছি। এখন নির্ণায়কের মান বের করার আরেকটা খুবই সুন্দর পদ্ধতি আছে, এটাকে বলা হয় সারাশের পদ্ধতি। খুব বেশি ইউজ হয় না, বাট তোমাদের বইয়ে আছে, আমি একটু দেখাই। একটা নির্ণায়কের মান বের করার সারাশের পদ্ধতি। তো সারাশের পদ্ধতি নর্মালি 3/3 নির্ণায়কের ভ্যালু বের করার জন্য, বুঝছো? 3/3 নির্ণায়কের ভ্যালু বের করার জন্য। 2/2 তো মুখে মুখেই পারি, 1/1 মুখে মুখে পারি। 4/4 এখন আমরা দেখি নাই, 7.5টা 4/4 অনেক কঠিন হয়ে যায়। 4/4টা আমরা দেখবো, আপাতত 3/3 সারাশের যে পদ্ধতিটা সেটা আমরা দেখি। তোমরা ছোট ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো না? অনেকটা ওরকম, অনেকটা ওরকম। তো সারাশের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে নির্ণায়কের ভ্যালু বের করার প্রসেস হচ্ছে, তুমি প্রথমত যা আছে লিখে ফেলবা, ABC DEF DHI লিখে ফেললাম। তারপর তোমাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, আমাদের প্রথম যেই 2টা কলাম, এই 2টা কলাম আবার রিপিট করতে হবে। অর্থাৎ এইখানে ABC DEF প্রথম 2টা কলাম কি করছি, আরেকবার রিপিট করে ফেলছি। ঠিক আছে, ওকে। তারপরের কাজ হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, মানে কাটাকাটি করা আর কি। তোমাকে যেটা করতে হবে, এভাবে ক্রস করতে হবে, খেয়াল করো। এই, তারপর এই। আরে ক্রসগুলো তো সুন্দর হচ্ছে না। আচ্ছা হাতেই দিই। তুমি যেটা করবা, এভাবে ক্রস করবা, কোনাকুনি কোনাকুনি ক্রস করবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে না, ওরকম। তারপর এই কোনাকুনি, তারপর এই কোনাকুনি। বুঝছো? এইখানে পজিটিভ চিহ্ন দিবা, পজিটিভ পজিটিভ পজিটিভ। ঠিক আছে, এখন এই যে কোনাকুনি চিহ্ন দিছো, কোনাকুনি কাটছো না, এই কাটার উপরে যে সমস্ত ভ্যালুগুলো থাকবে ওই 3টা গুণ করবা। তো গুণ করলে কি হয় খেয়াল করে তো, আমি যদি দেখাই, এখানে দেখাই, কি বলো? হ্যাঁ এখানে দেখাই। পজিটিভ উপরের দিকে আমি পজিটিভ চিহ্ন দিব সবসময়, AEI। তো পজিটিভ AEI, তারপর পজিটিভ DHC DHC, তারপর পজিটিভ GBF, খেয়াল করো GBF। বুঝছি? এবার এখান থেকে কিছু একটা বাদ দিব। কি বাদ দিব? এবার অ্যারোগুলা নিচ থেকে দিব, নিচ থেকে আবার কোনাকুনি, খেয়াল করো। এই এই এই, ঠিক আছে, নিচ থেকে। তো নিচের দিকে আমি চিহ্নটা নেগেটিভ দিয়ে দিব, এবার নিচের দিকে চিহ্নটা নেগেটিভ দিয়ে দিব। তো এইবার এখানকার খেয়াল করো, আবারও আগের মতোই নেগেটিভ CEG, নেগেটিভ CEG, তারপর নেগেটিভ FHA। বুঝতে পারতেছো আশা করি? তোমরা ছোট ক্লাসে এভাবে কাটাকাটি করে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছিলেন, অনেকটা ওরকম। নেগেটিভ IBD। তো এই হচ্ছে আমাদের এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের ভ্যালু। বুঝছো? বোঝা তো গেল? তুমি প্রথমত 2টা কলাম রিপিট করবা, তারপর কোনাকুনি দাগ কেটে কেটে করা লাগে আর কি। এটা খুব বেশি ব্যবহার হয় না, একটু কমপ্লেক্স, বুঝতে পারতেছো। ছোট্ট একটা এক্সাম্পল করি, তারপর ছেড়ে দিব। মানে এই টপিকটা শেষ হবে। তো এইটার আমরা নির্ণায়ক ভ্যালু বের করবো সারাশের পদ্ধতি দিয়ে। তো আমরা কিন্তু এটা নর্মাল মেথডে করে আসছি, তাই না? তো এবার একটু সারাশের মেথডটা দেখি। 1 2 3 4 5 6। তোমরা একটু করে ফেলো নিজে নিজে। আমাদের এটা করতে হবে, প্রথম 2টা কলাম আরেকবার একটু রিপিট করতে হবে। 1 4 7 1 4 7 2 5 8। এবার কি কোনাকুটি কোনাকুটি দাগ কাটবো। এই 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 এই,
তারপর নিচ থেকে আবার উপরে উঠবে, এই 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 দাগ কাটার নিয়মটা হচ্ছে তুমি প্রথম যে ভুক্তিটা নিছো তার পরেরটা পরের সারিতে পরের কলামে থাকবে। দেখো এই অ্যারোর উপর যে ভুক্তিগুলো আছে, প্রথমটা প্রথম সারি প্রথম কলাম, পরেরটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, পরেরটা তৃতীয় সারি তৃতীয় কলাম, এভাবে। বুঝতে পারতেছো? এটাই হচ্ছে দাগ কাটার নিয়ম। মানে এক ঘর নিচে নামবা, ডানে যাবা, আর নিচ থেকে যখন দাগ কাটবা এক ঘর ডানে যাবা, উপরে উঠবা। ওকে, এটা আশা করি বোঝো আর কি আমরা সবাই। না বোঝার তো কিছু নেই। এখানে নেগেটিভ সাইন, নেগেটিভ নেগেটিভ, আর উপরের দিকে কি পজিটিভ পজিটিভ পজিটিভ। তো এইবার জাস্ট গুণ করে দিবা, তো আমাদের যে ভ্যালুটা আসবে খেয়াল করো, পজিটিভ 159, 1 ইন্টু 5 ইন্টু 9, তারপর পজিটিভ 267, পজিটিভ 2 ইন্টু 6 ইন্টু 7, তারপর পজিটিভ 3 ইন্টু 4 ইন্টু 8। উপরের দিকের কাহিনী শেষ, এবার নিচের দিকের কাহিনী খেয়াল করো। নেগেটিভ 753, নেগেটিভ 7 ইন্টু 5 ইন্টু 3, তারপর নেগেটিভ 861, নেগেটিভ 861, তারপর নেগেটিভ 942, নেগেটিভ 942। যোগ করে দিবে, অ্যান্সার চলে আসবে। যোগটা তো ভালোই কঠিন হবে, ক্যালকুলেটর দিক করি তো। 5 নং 45 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস 8 ইন্টু 6 ইন্টু 1। বুঝতে পারতেছে এটা কেন কঠিন, কেন মানুষজন এটা ইউজ করে না? ক্যালকুলেশনটা কিন্তু খুবই জঘন্য আসছে। 9 ইন্টু 4 ইন্টু 2, আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি 0 আসে, যেটা আমরা আগেরটাই দেখছিলাম। তো সারাশের পদ্ধতিটা আশা করি বোঝা গেছে, সারাশের পদ্ধতিটা আশা করি বোঝা গেছে। আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্টটায় যাব, আমাদের পরবর্তী কনসেপ্টে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। 3টা স্টার দাও। তোমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ এর ক নাম্বারে, বোর্ড পরীক্ষায় সিকিউ এর ক নাম্বারে এখান থেকে আসবে শিওর। সিকিউর কতে এখান থেকে আসবে, এমসিকিউ আসবে, মানে হয় এখানে আসবে নয় এখানে আসবে, পাবাই। আর যে সমস্ত অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আছে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। সেটা হচ্ছে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ইংলিশ টার্মটাও দেওয়া আছে, সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার। ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো কিন্তু ম্যাট্রিক্স। বুঝছো? আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। এ ইজ এ ম্যাট্রিক্স। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0। আগে প্রথমত বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, নাইলে তো তুমি নির্ণায়কই বের করতে পারবে না। বুঝছো? প্রথমত বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তারপর যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা অর্থাৎ মডুলাস অফ এ এইটা 0 হয়, তাহলে সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার। ঠিক আছে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন প্রথমত এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং আমাদের এই বর্গ ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু যদি 0 না হয়, তাহলে সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারলাম? এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু পরেই দেখবে এটা যে কত জায়গায় আসছে। যেই ম্যাট্রিক্সের, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 সেটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নির্ণায়ক ভ্যালু 0 না হলে সেটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, মান শূন্য বলতে আসলে নির্ণায়কের মান 0 বোঝাচ্ছে। হ্যাঁ, মান বলতে নির্ণায়কের মান 0 বোঝাচ্ছে, একটু লিখে নিও। হ্যাঁ, ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0 অর্থাৎ ডিটারমিনেন্ট। নির্ণায়কের ইংলিশ হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মান 0, সেটাই কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি টাইপের অঙ্ক আসে একটু দেখো, দেখো তো পারো কিনা। আমি করানোর আগেই কিন্তু অনেকের পারা উচিত, পারা উচিত। একটা ম্যাট্রিক্স, আচ্ছা তোমরা কিন্তু এভাবে করবা, আমি প্রত্যেকটা অঙ্ক যখন দিব একটু নিজেরা চেষ্টা করবা। আমি করাই বা না করাই, আগে একটু নিজেরা চেষ্টা করবা। নিজে পারলে খুব ভালো লাগে, মানে নিজের মধ্যেই একটা কনফিডেন্স আসে। খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী বলছে, তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু কত হবে? 0, তাই না? তো এটা যদি তুমি এ ম্যাট্রিক্স চিন্তা করো, আমাদের এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক ভ্যালু সেটা কি হবে? সেটা কি হবে?
খেয়াল করো a+3, আমি এক লাইন স্কিপ করতেছি, তুমি ফার্স্ট নির্ণায়কটা লিখে নিবা, a+3 ইন্টু a-4, সেখান থেকে 5 × 6 বাদ দিবা। এবার গুণ করে দাও তো, a² - 4a প্লাস থ্রাইস a - 12 মাইনাস 5 × 6 = 30। ঠিক আছে, তো দেখো তো কি পড়ে থাকে, a² - a - 42। এটাই কি আমাদের এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু। এখন তোমাকে বলছে এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান, তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি এটা নির্ণায়ক ভ্যালু 0, মডুলাস অফ এ এই ভ্যালুটা কি হবে, 0 হবে। তো এ এর ভ্যালু আমরা কত দেখলাম, a² - a - 42 = 0। মিডল টার্ম করে দাও তাহলে হয়ে যাবে। মিডল টার্ম তো এখন তোমাদের থেকে ভালো কেউ পারার কথা না, 6 × 7 = 42 হয়, তাই না। a² - 7a প্লাস 6a - 42 = 0। তুমি যদি কমন নাও, a - 7 প্লাস 6 ইন্টু a - 7 = 0। তো a = 7, -6। বুঝতে পারলাম, তো এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, এর ভ্যালু 7 হলেও এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, -6 হলেও কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বোঝা তো গেল। এই টাইপের অনেকগুলো অঙ্ক লেকচার শিটে দেওয়া আছে, তোমরা করে নিবা সব কিছু। আমি সবগুলো দেখাবো না, জাস্ট একটু স্ক্রল থ্রু করে যাচ্ছি। আরেকটা, এটা 18 সালে আসছে সব বোর্ডে, ইনফ্যাক্ট 18 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, এটা দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম। দেখো তো তোমরা একটু ভ্যাবাচাকা খাও কিনা। তোমাকে কি বলছে, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে এক্স এর মান কত। তো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু কত, এরকম না, x2 x2। তো তুমি যদি নির্ণায়ক ভ্যালুটা বের করো, 2x - 2x, x কমন নাও, 2 - 2 কি থাকতেছে, x × 0। তার মানে x এর ভ্যালু যাই হোক না কেন, এটা নির্ণায়ক ভ্যালু সবসময় 0। বুঝতে পারলাম। তাহলে x এর ভ্যালু কত, তোমাকে কি চাইছে, x এর মান নির্ণয়। তুমি বুঝতেছো, দুনিয়ার যকল সংখ্যা আছে, সকল সংখ্যাকে আমি যকল সংখ্যা বলছি, আচ্ছা, দুনিয়ার যত সকল সংখ্যা আছে সবাই কিন্তু এটাকে সিদ্ধ করবে, মানে x এর ভ্যালু যাই হোক না কেন আমাদের নির্ণায়ক ভ্যালুটা 0 আসবে না। তো x একটা সেট হবে, x বিলংস টু, তুমি চাইলে বাস্তব সংখ্যার সেট লিখতে পারো। তোমরা যেহেতু এখনো জটিল সংখ্যা পড়ো নাই, তুমি কি লিখবা, x বিলংস টু r। যত বাস্তব সংখ্যা আছে সবগুলাই ভ্যালুই কি x এর মান হতে পারে। আর বাস্তব সংখ্যার সেট থেকে আরো বড় একটা সংখ্যার সেট আছে, সেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যার সেট। তুমি চাইলে x বিলংস টু c দিয়েও প্রকাশ করতে পারো। c হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যার সেট। তোমরা আপাতত এইটাই সীমাবদ্ধ থাকো, তোমরা যেহেতু এখনো জটিল সংখ্যা পড়ো নাই, জটিল সংখ্যা পড়লে তারপর এইটা লিখবা। বুঝছি, দুনিয়ার সকল সংখ্যা x হতে পারে, x ক্যান বি এনিথিং। ওকে, এটা তোমরা করবা, এখন করবা। তোমাদের সময় হচ্ছে 45 সেকেন্ড। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে, অহরহই আসে। করে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আশা করি পারছো। এখন এরকম অনেকগুলো অঙ্ক আমি তোমাকে বলছি, এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো আর একটা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, করে ফেলবা। পরেরটা এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পরেরটা এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা কুয়েটে আসছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে একই রকম। নির্ণায়ক ভ্যালুটা বের করবে, ওখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করবা, হয়ে যাবে। এই সবগুলো করে তোমরা যেটা করতে পারো, প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাতে পারো।
আমি প্রথম একটা কমেন্ট পিন করে দিব, ওটা রিপ্লাই সবাই অ্যান্সারটা জানাই দিবা। ওকে, একই রকম আরও একটা অঙ্ক। আচ্ছা, তো ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স গেল। এখন আমরা নতুন একটা কনসেপ্টে যাব। সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক কথাটা তো আমরা শিখে আসছি, তাই না? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করা সম্ভব। এখানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তির কি সহগুণক আমরা বের করতে পারি, তাই তো? তো সহগুণক ম্যাট্রিক্স ব্যাপারটা কি? কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে তুমি যদি সহগুণক দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবা। সেটাকেই বলা হয় এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, অর্থাৎ এ এর যেই সহগুণক ম্যাট্রিক্স সেটা কি হবে? এ এর প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করবা। প্রথম ভুক্তির সহগুণক কি? ক্যাপিটাল এ 1 1। পরের ভুক্তির সহগুণক কি হবে? ক্যাপিটাল এ 1 2। পরেরটার সহগুণক কি হবে? ক্যাপিটাল এ 1 3। ঠিক আছে? ওকে। তার পরের ভুক্তিটা সহগুণক কি হবে? ক্যাপিটাল এ 2 1, ক্যাপিটাল এ 2 2। আমি জাস্ট সিম্বল দিয়ে প্রকাশ করতেছি। তুমি তো প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতেই পারবা না? অবশ্যই পারবা। এ 3 1, এ 3 2, এ 3 3। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করার পরে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হবে আমাদের এ ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স। এখন তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে আমি যদি তোমাকে সহগুণক ম্যাট্রিক্স বের করতে বলি, ওই ম্যাট্রিক্সটা পারবা না। প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, ওই ভুক্তির জায়গায় সহগুণকটা বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, সহগুণক ম্যাট্রিক্স বোঝা গেলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্টে যাচ্ছি, সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অনেক জায়গায় কাজে লাগবে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? তুমি যদি সহগুণক ম্যাট্রিক্স বোঝো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বোঝা বাচ্চাদের কাছে। দেখো, কোন একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সটা তুমি বের করবা, তারপর সেটাকে ট্রান্সপোজ করে দিবা, তাইলেই হয়েছে। বুঝছো? কাহিনীটা বুঝছো? তো তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমি যদি দেখাই অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি হবে? তুমি ফার্স্টে এটার সহগুণক ম্যাট্রিক্স বের করবে। সহগুণক কেমনে বের করে আমরা মাত্রই দেখছি। প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করবো, যেটা তোমরা পারো, অবশ্যই পারো। এ 2 2। কারো যদি বুঝতে একটু সমস্যা হয়, সময় নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই যে একদম সাথে সাথেই ক্যাচ করতে পারবে ব্যাপারটা এরকম না। তুমি একটু সময় দাও, দেখবা তুমি বাকিদের থেকেও খুব ভালো করতেছো। ঠিক আছে? এটা কি? এটা কিন্তু সহগুণক ম্যাট্রিক্স। এই যে এখানে যেটা লিখছে ওটা কিন্তু সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ কেমনে করে? সারিরে ধরে কলাম বানিয়ে দিলে হয়ে যায়। সারিগুলারে ধরবা, কলাম বানাবা, তাহলে যেটা পাওয়া যায় সেটাই কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হয় খেয়াল করো তো। এরকম এ 1 1, এ 1 2, এ 1 3। প্রথম সারিরে ধরলাম, কলাম বানিয়ে দিলাম। দ্বিতীয় সারিরে ধরলাম, কলাম বানিয়ে দিলাম। তৃতীয় সারিরে ধরলাম, কলাম বানিয়ে দিলাম। বুঝছি? এই যে ম্যাট্রিক্সটা আসছে এটাই কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কাহিনীটা আবার বলে আমি কি করছি? সহগুণক ম্যাট্রিক্সটা ফার্স্টে বের করবা, ওইটা ট্রান্সপোজ করে দিবা। এটা একটা ওয়ে হতে পারে, অথবা আরেকটা ওয়ে হতে পারে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার আরেকটা ওয়ে হতে পারে। আমরা কি করছি? আগে সহগুণক বের করে তারপর ট্রান্সপোজ করছি না? তুমি চাইলে উল্টা কাজটা করতে পারো, আগে এটাকেই ট্রান্সপোজ করে দিবা। বুঝছো? অ্যাডজয়েন্ট অফ এ, এটা যেটা তুমি লিখতে পারো, তুমি আগে কি করছো? এটাকেই ট্রান্সপোজ করে দিছো। তারপর এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করো।
তারপর এই যে এ ট্রান্সপোজের কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করো, একই কথা, দেখবে একই রেজাল্ট আসতেছে। ওই ট্রান্সপোজটা তুমি আগে করছো আর পরে করছো, কি কথা, করে দেখো, বুঝছো? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করবা? যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওটা ট্রান্সপোজ করে কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স নিলেই কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে, অথবা তুমি আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করবা তারপর কি ট্রান্সপোজ করে দিলেই হয়ে যাবে। এটাই আজকের সবার লাস্টের কনসেপ্ট ছিল। তোমাদের জন্য একটা কাজ দেওয়া আছে, এটা করবা, এটা না পারলে কিন্তু খবর আছে। এই যে ম্যাট্রিক্সটা, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবা সবাই, এখন সবাই এটা বের করবা। আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব, আমি পরের ক্লাসে এটা তোমাদের করায় দিব, কিন্তু কেউ যদি এখন এটা না করো তাইলে কিন্তু খবর আছে। সামনাসামনি থাকলে একদম কানের নিচে গিয়ে মেরে দিতাম একটা। এটা করবা কিন্তু, হ্যাঁ। তো আমি বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে সামনের পর্বে।